আমরা কেন প্রেমে পড়ি আর কেনই বা নির্দিষ্ট একজন মানুষের দিকেই আমাদের সমস্ত মনোযোগ সমস্ত ভাবনাচিন্তা আটকে যায়। আজকের এই আলোচনায় আমরা ভালোবাসার বিজ্ঞানের এই গভীর রহস্যটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষ, কিন্তু যখন কেউ প্রেমে পড়ে তখন তার কাছে মনে হয় যেন এই বিশাল দুনিয়ায় ওই একজনই আছে। এই যে একটা অদ্ভুত অনুভূতি, এটা কেন হয়? আমাদের মস্তিষ্ক ঠিক কীভাবে কোটি কোটি মানুষের মধ্যে থেকে এই একজনকে বেছে নেয়? চলুন আজ এর গভীরে যাওয়া যাক। গত পর্বে আমরা হরমোনের ভূমিকা নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সত্যি বলতে ব্যাপারটা শুধু হরমোনের খেলা না, এর পেছনের গল্পটা আরও অনেক বেশি জটিল আর ইন্টারেস্টিং। এই গল্পের শিকড় লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছরের বিবর্তনে, আমাদের নিজেদের ছোটবেলার অভিজ্ঞতায় আর আমাদের মস্তিষ্কের জটিল কেমিস্ট্রিতে। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে এই যে রোম্যান্টিক ভালোবাসা, এটা শুধু একটা সুন্দর অনুভূতি না, এটা আসলে মানবজাতির টিকে থাকার জন্য একটা দারুণ শক্তিশালী বায়োলজিক্যাল কৌশল। বিবর্তনীয় মনোবিজ্ঞানীরা বলেন রোম্যান্টিক ভালোবাসা হলো একটা কমিটমেন্ট ডিভাইস। এর মানে কি? এর আসল কাজটা ছিল আমাদের পূর্বপুরুষদেরকে একজন সঙ্গীর প্রতি ফোকাসড রাখা। ভাবুন তো, সেই কঠিন সময়ে সন্তানদেরকে একসাথে বড় করা, একে অপরকে বিপদের হাত থেকে বাঁচানো, এই সব কিছুর জন্য এই একনিষ্ঠতা খুব জরুরি ছিল। মানে ভালোবাসাটা তখন ছিল টিকে থাকার একটা অন্যতম প্রধান উপায়। তাহলে এই ভালোবাসা আমাদের টিকে থাকতে ঠিক কিভাবে সাহায্য করল? কয়েকটা মূল কারণ আছে। প্রথমত, এটা আমাদের সমস্ত এনার্জি আর মনোযোগ একজনের দিকে নিয়ে যায়, যার ফলে সন্তানের যত্ন নেওয়া সহজ হয়। আর রিসার্চেও দেখা গেছে যারা স্থিতিশীল সম্পর্কে থাকে তারা স্বাস্থ্যগতভাবেও ভালো থাকে। শুধু তাই না, এটা একাগামিতাকে উৎসাহ দিয়ে রোগের ঝুঁকি কমিয়েছে আর বংশবৃদ্ধিকে আরও নিশ্চিত করেছে। সোজা কথায়, ভালোবাসা আমাদের টিকে থাকার সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু কথা হলো, বিবর্তন তো একটা বড় ফ্রেমওয়ার্ক দিল, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে ঠিক কার প্রেমে পড়ব, সেই গল্পটা কিন্তু লেখা হয় আমাদের নিজেদের জীবনে। চলুন দেখি কিভাবে আমাদের মনের গভীরে এই ব্যক্তিগত পছন্দের নীলনকশাটা তৈরি হয়। সাইকোলজিস্টরা এর একটা মজার নাম দিয়েছেন, লাভ ম্যাপ। এটা অনেকটা আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকা একটা চেকলিস্টের মতো। সেখানে আমাদের আদর্শ সঙ্গীর কি কি বৈশিষ্ট্য থাকবে তার একটা তালিকা তৈরি হতে থাকে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই তালিকাটা আমরা জেনে বুঝে তৈরি করি না। এই যে লাভ ম্যাপ, যাকে ইমাগো থিওরিও বলা হয়, এটা তৈরি হতে শুরু করে একেবারে আমাদের ছোটবেলা থেকে। আমাদের বাবা মা, পরিবারের কাছের মানুষজন বা বন্ধুদের সাথে আমাদের সম্পর্কের অভিজ্ঞতাগুলো অবচেতনভাবে আমাদের মনে কিছু বৈশিষ্ট্যকে আকর্ষণীয় হিসেবে গেঁথে দেয়। আর বড় হয়ে আমরা যখন সঙ্গী খুঁজি, তখন নিজের অজান্তেই সেই একই ধরনের বৈশিষ্ট্যগুলোই খুঁজি, কারণ এটা আমাদের মস্তিষ্ককে একটা নিরাপত্তা আর পরিচিতির অনুভূতি দেয়। কখনো ভেবে দেখেছেন আপনার পছন্দের মানুষটির সাথে আপনার পরিবারের কারো কোনো মিল আছে কিনা? আর মজার ব্যাপার হলো, ভালোবাসার এই সিস্টেমটা কিন্তু আমাদের মস্তিষ্কের অনেক পুরনো একটা অংশ থেকে আসে। মানে আমাদের মস্তিষ্কের যে অংশটা দিয়ে আমরা যুক্তিতর্ক বা জটিল চিন্তা করি, সেই সেরিব্রাল কর্টেক্স তৈরি হওয়ারও লক্ষ লক্ষ বছর আগে ভালোবাসার এই সার্কিটগুলো তৈরি হয়ে গিয়েছিল। এটা আমাদের অস্তিত্বের অনেক গভীরে জড়িয়ে আছে। বিজ্ঞানীরা এর জন্য একটা দারুণ থিওরি দিয়েছেন, নাম কো-অপশন থিওরি। এর মানে হলো বিবর্তন একটা পুরনো সিস্টেমকেই নতুন একটা কাজে ব্যবহার করেছে। এখানে তুলনাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একজন মায়ের তার সন্তানের জন্য যে অনুভূতিগুলো কাজ করে, যেমন তাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করা, সেই মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকা, তাকে ছাড়া অস্থির লাগা, একই জিনিসগুলো কিন্তু আমরা রোম্যান্টিক ভালোবাসার ক্ষেত্রেও অনুভব করি। বিজ্ঞানীরা মনে করেন মা আর শিশুর মধ্যকার এই শক্তিশালী বন্ধন তৈরির সার্কিটটাকেই বিবর্তন পরে প্রাপ্তবয়স্কদের জুটি বাঁধার কাজে লাগিয়েছে। আচ্ছা, আমরা তো বিবর্তন আর সাইকোলজি নিয়ে কথা বললাম, কিন্তু প্রেমে পড়লে আমাদের ব্রেনের ভেতরে ঠিক কি হয়? কেন অনুভূতিগুলো এতটা তীব্র, এতটা আচ্ছন্ন করে ফেলে? চলুন এবার সেই কেমিস্ট্রির গল্পটা শোনা যাক। বিখ্যাত নৃত্যতত্ত্ববিদ হেলেন ফিশার, উনি ভালোবাসাকে মূলত ৩টা স্টেজে ভাগ করেছেন। প্রথমটা হলো লাস্ট বা কামনা, যেটা মূলত সেক্স হরমোনের খেলা।
দ্বিতীয়টা হলো অ্যাট্রাকশন বা আকর্ষণ। এই পর্যায়ে আমরা পছন্দের মানুষটাকে নিয়ে দিন-রাত ভাবতে থাকি। এর পেছনে কাজ করে ডোপামিন আর নরএপিনেফ্রিনের মতো নিউরোট্রান্সমিটার। আর সবশেষে আসে অ্যাটাচমেন্ট বা সংযুক্তি, মানে দীর্ঘমেয়াদী সম্পর্কের সেই শান্ত আর নিরাপদ অনুভূতিটা, যা তৈরি করে অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিনের মতো হরমোন। কিন্তু এই যে আকর্ষণ, এই পর্যায়ে কেন আমরা একজনকে নিয়ে এতটা অবসেসড হয়ে যাই? এর পেছনে কাজ করে ইনসেন্টিভ স্যালিয়েন্স নামে একটা প্রক্রিয়া। এটা আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে এমনভাবে হ্যাক করে যে ভালোবাসার মানুষটাই আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার হয়ে ওঠে। তার সাথে জড়িত যে কোনো কিছু, একটা মেসেজ বা তার ছবি, আমাদের মনোযোগকে চুম্বকের মতো টেনে নেয়। বিজ্ঞানীরা বলেন এই প্রক্রিয়াটা অনেকটা মাদকের আসক্তির মতো কাজ করে। ব্যাপারটা যে আসক্তির মতোই, সেটা প্রেমে পড়ার লক্ষণগুলো দেখলেই আরও পরিষ্কার বোঝা যায়। যেমন তীব্র একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, তাকে নিয়ে অবসেসিভ চিন্তা মাথায় ঘুরতে থাকে, তার সাথে যতই সময় কাটানো হোক না কেন আরও বেশি করে চাইতে ইচ্ছে করে। এক ধরনের মানসিক নির্ভরতা তৈরি হয়। আর তার থেকে দূরে থাকলে রীতিমতো উইথড্রল সিম্পটম, মানে কষ্ট আর উদ্বেগ দেখা দেয়। এটা আসলেই একটা প্রাকৃতিক আসক্তি। তো আমরা তিনটা বড় দিক দেখলাম: বিবর্তন, আমাদের ব্যক্তিগত সাইকোলজি আর আমাদের ব্রেইনের কেমিস্ট্রি। চলুন এবার সবগুলোকে একসাথে করে পুরো ছবিটা কেমন দাঁড়ায় সেটা বোঝার চেষ্টা করি। এত কিছু শোনার পর মনে হতেই পারে, তাহলে কি ভালোবাসাটা শুধুই একটা বায়োলজিক্যাল প্রোগ্রাম হয়তো যেটা আপনার নিজের কাছে আমি গতিতে একদম চলে? অপরিচিত, এর মধ্যে কিন্তু কি কোনো আপনার ব্যক্তিত্বে ম্যাজিক নেই? এমন কিছু একটা আছে যা উত্তরটা আমাকে হলো মেসেজ দিতে হ্যাঁ বাধ্য এবং করল। না। আমাদের সচরাচর পছন্দটা আমি কিন্তু কাউকে মোটেও এভাবে মেসেজ র্যান্ডম দিই কিছু না। না। এটা একটা ভীষণ তবে জটিল আপনার সাথে হিসাব পরিচিত নিকাশ। হওয়ার সুযোগটা একদিকে হারাতে আছে চাইলাম আমাদের না। টিকে থাকার আদিম আশা তাগিদ, করি কিছু তার মনে সাথে করবেন মেশে না। আমাদের ছোটবেলা থেকে তৈরি হওয়া ব্যক্তিগত লাভ ম্যাপ। আর এই পুরো জিনিসটাকে সুপারচার্জ করে দেয় আমাদের মস্তিষ্কের শক্তিশালী রিওয়ার্ড সিস্টেম। তাই ভালোবাসা একই সাথে পরিকল্পিত, আবার জাদুকরীও বটে। তো আকর্ষণের বিজ্ঞানের কোন দিকটা আপনাদেরকে সবচেয়ে বেশি অবাক করল? বিবর্তনের ভূমিকাটা, অবচেতন মনের এই লাভ ম্যাপ তৈরির ধারণাটা, নাকি মস্তিষ্কের ভেতরের এই আসক্তির মতো রসায়ন? আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে জানান। আর হ্যাঁ, যদি এই বিশ্লেষণটা ভালো লেগে থাকে আর আপনারা এর তৃতীয় পর্ব দেখতে চান, তাহলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না।